সেম প্যাটার্নে ৯০ শুরু করে দিচ্ছি। তোমাদের কাছ থেকে এতে আমরা শুরু করব আজকে শিক্ষা ও মনুষ্যত্ব দিয়ে মোতাহের হোসেন চৌধুরী। আমি চ্যাটটা পজ করে দিচ্ছি। তোমাদের কাছ থেকে এই মুহূর্তে আমি কোনো প্রশ্ন নিব না। যখন প্রশ্ন নিব তখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করব যে কিভাবে প্রশ্ন নিব বাকি। ঠিক আছে? ওকে, হ্যাঁ। একজন আসলে গোলাম কিবরিয়া স্কুলের টাইমিং নিয়ে হাই স্কুল বন্ধ কারণ বেশ রাখার পরে এই টাইমটাতে এনার্জিটা তাও থাকে আমাদের। রেকর্ড কথা বলতে যাব না। এগুলো তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারবা। আমি তোমাদেরকে মূলত প্রবন্ধের মূল জিনিসটা বোঝাবো এবং আমি তোমাদেরকে এই প্রবন্ধ থেকে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে ওরকম একটা করে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাবো আর আমরা কিছু অবজেক্টিভ প্র্যাকটিস করব, এমসিকিউ প্র্যাকটিস করব। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে দুটো বিষয়ের উপরে সবচেয়ে বেশি আলোকপাত করা হয়েছে। শুধু এই দুটো বিষয় যদি ভালোমতো কেউ বোঝে তাহলে এসে উত্তর করে আসতে পারবে। প্রথমটা হচ্ছে জীব সত্তা, পরেরটা হলো গিয়ে মানব সত্তা। মানুষ তার মৌলিক কিছু চাহিদা মেটানোর প্রয়োজন পড়ে মানুষের। যেমন তার খাওয়া লাগে, ঘুমানো লাগে এগুলো। এরপরে আসে কি? এরপরে আসে ধরো তার মেন্টাল স্যাটিসফ্যাকশন এর জন্য কিছু কাজ করা লাগে। যেমন ধরো আমরা একটা ভালো সে বই পড়লো, সাহিত্যকর্ম পড়লো, একটা ভালো মুভি দেখলো, কোথাও ঘুরতে গেল। এখন আমাদের জীবসত্তা মানব সত্তার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হয়। যদি শুধু জীবসত্তার উপরই আমরা পুরোপুরি ফোকাস করি তাহলে আর ৮-১০টা পশুর সাথে আমাদের কোনো পার্থক্য থাকে না। তুমি যে মানুষ ওখানেই পার্থক্যটা হয়। মানব সত্তার প্রয়োজনেই তোমার গণতন্ত্রের দরকার পড়ে বা ইসলামিক খিলাফার দরকার পড়ে বা একনায়কতন্ত্রের দরকার পড়ে বা আরো যত ধরনের শাসন ব্যবস্থা আছে সেগুলো তোমার দরকার পড়ে। তুমি মানুষ বলেই তোমার মানব সত্তা আছে বলেই তোমার এই খাওয়া পড়ার বাইরেও আরো অনেক কিছু দরকার পড়ে। শিক্ষার শ্রেষ্ঠ দিক কি? হ্যাঁ, এটা সত্য যে যখন তুমি শিক্ষিত হচ্ছ ওটাকে তুমি সেল করে টাকা উপার্জন করতে করে তোমার পেট চালাতে পারছো, সেটা চাকরি করে হোক, ব্যবসা করে হোক, ফ্রিল্যান্সিং করে হোক। আবার এও সত্য আজকে তুমি শিক্ষিত হচ্ছ বলেই তোমার মাঝে অনেক বড় রকম মানবতা আসার কথা বা আসা উচিত। যদিও এটা অনেক ক্ষেত্রেই মানুষের মধ্যে আসে না। তো গুরুর প্রকৃত কাজ কি? ধরো বা শিক্ষার প্রকৃত কাজ কি? মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য এই প্রবন্ধের। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। আর অপ্রয়োজনের দিকটাই তার শ্রেষ্ঠ দিক। আমাদের মতো ক্ষুধা দারিদ্র্যের দেশে শিক্ষাকে ধরা হয় একটা টাকা উপার্জনের মাধ্যম মাত্র। মানে আমরা আমাদের সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে চাই। এক হচ্ছে একটু বড়াই করতে পারবো, একটু অহংকার বা গর্ব করতে পারবো মানুষের সামনে। দ্বিতীয়ত হচ্ছে সে টাকা উপার্জন করবে। আমার জন্য তার জন্য ওভারঅল টাকা উপার্জন করবে। তো টাকা উপার্জন করার যে ইচ্ছাটা এটা কোনো খারাপ ইচ্ছা না, এটা কোনো অসৎ ইচ্ছা না। এটা ভালো ইচ্ছা। এটা ঠিক আছে, ইচ্ছা ফাইন। এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে মানুষ যখন এই টাকা উপার্জনটাকে শিক্ষার একমাত্র উদ্দেশ্য হিসেবে পরিগণিত করে। কারণ শিক্ষার মূল উদ্দেশ্য তো টাকা উপার্জন করা না। অপ্রয়োজনের দিকটা কি? তার অপ্রয়োজনের দিকটা হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। যেমন ধরো যারা আবরার ফাহাদকে হত্যা করেছিল, বুয়েটের শিক্ষার্থী। বুয়েট বাংলাদেশের সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং দেশের শ্রেষ্ঠ স্টুডেন্টরা সেখানে পড়ে, কোনো ডাউট নেই। কিন্তু আসলে কি তারা প্রকৃতপক্ষে শিক্ষিত হতে পেরেছিল? হলে পারত যে এভাবে একটা মানুষকে ছাত্রলীগরা এভাবে হত্যা করে ফেলতে পিটিয়ে। তার মানে কি? তার মানে হচ্ছে তাদের মাঝে কোনো মনুষ্যত্ব বোধ ছিল না। জীব সত্তাটা হয়তো তারা পূরণ করছিল শিক্ষা তাদের, কিন্তু মানব সত্তার ঘরটা ছিল শূন্য। মানুষের দুটি সত্তা আমি বলছিলাম, জীবসত্তা, মানবসত্তা। জীবসত্তার প্রয়োজনে অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্য বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ কি? মূল্যবোধ সৃষ্টি করা, জ্ঞান দান নয়। জ্ঞান হচ্ছে মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। মানে জ্ঞান যদি দেয় সেটা আসলে শিক্ষার মূল কাজ না। মূল্যবোধ সৃষ্টি করার একটা অন্যতম উপায় হচ্ছে জ্ঞান। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা ও মানবিক মূল্যবোধের সম্পর্ক চিহ্নিত করেছেন। জ্ঞান ও অন্তরের মুক্তির মাধ্যমে ব্যক্তিকে মনুষ্যত্ববোধে উন্নীত হওয়ার শিক্ষা দেয়। আচ্ছা, এবার আমরা আসি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিসে। কোম্পানিতে উচ্চ পদে চাকরি নেন। অবৈধ রোজগারে অল্প সময়ে তিনি বাড়ি গাড়ির মালিক হয়ে যান। অর্থ সম্পদের মালিক হওয়াই তার একমাত্র লক্ষ্য। অপরদিকে জাহেদ সাহেবের স্ত্রী সুযোগ বুঝে টাকা পয়সা কামিয়ে নেওয়ার পরামর্শ দিলে তিনি বলেন, মানে জাহেদ সাহেব বলেন, অর্থ সম্পদ মানুষকে সুখ দিতে পারে না, বরং ধ্বংস ডেকে আনে। শিক্ষা ও মনুষ্যত্ব নিয়ে সাধারণত উদ্দীপকগুলো আসে এই ধরনেরই। দুইটা ক্যারেক্টারের নাম থাকবে। একজন হচ্ছে সৎ, আরেকজন হচ্ছে অসৎ। মানে একজন শিক্ষা শুধু জীবসত্তাকে পূরণ করতে পেরেছে, আরেকজন জীবসত্তা মানবসত্তা দুটোকেই পূরণ করতে পেরেছে। আমরা এই ধরনের একটা উদ্দীপক পাবো এবং যে উদ্দীপকটা আমাদেরকে বলবে যে মানে আমরা কিভাবে কি করব। ঠিক আছে? এবারে আমরা এই উদ্দীপকটা উত্তর করতে যেয়ে একটা বিষয় লক্ষ্য করব। আমরা দেখছি যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মানুষ মানে আমাদেরকে কি বলছেন কাজী মোতাহার হোসেন চৌধুরী। তো আমরা এবার দেখব যে কিভাবে আমরা অ্যান্সার করব এটা। আমরা জ্ঞানমূলক অ্যান্সার করি কি এক লাইনে। শিক্ষার আসল কাজ কি? শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। এক লাইনে আমার ১ নম্বর পাওয়া হয়ে গেল। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? এটা আমরা কতটুকুতে লিখব? এটা আমরা হাফ প্যারাতে সরি হাফ পৃষ্ঠা আমরা লিখব এবং এটার জন্য আমরা কতটুকু কয় প্যারা লিখব? এটা আমরা ২ প্যারা লিখব। এটা আমরা কয় প্যারা লিখব? এটা আমরা ২ প্যারা লিখব। এবং আমরা কতটুকু সময় নিব? আমরা ১৯ মিনিট সময় নিব একটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? জীবন ধারণের জন্য অর্থের অনিবার্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ফলে মানুষ অর্থচিন্তার নিগড়ে বন্দী হয়েছে বলে প্রাবন্ধিক মন্তব্য করেছেন। আমরা প্রথমে কি করি? অনুধাবনমূলকে এক কথায় বলে ফেলি যে এই প্রশ্নটার উত্তর কি? যেমন লেখক কি বোঝাতে চেয়েছেন? লেখক বোঝাতে চেয়েছেন যে জীবন ধারণের জন্য অর্থ লাগবেই। এটার জন্য অর্থচিন্তার নিগড়ে বন্দী এই কথাটা বলেছেন। এবার আসি প্রাবন্ধিকের পর্যবেক্ষণ অনুসারে জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছি তা সম্পূর্ণ সঠিক নয়। ভুলে শিক্ষা গ্রহণ করার ফলে আমাদের জীবনের নিচের তলা বা যেটাকে আমরা জীবসত্তা বলি, এটা এতটাই বিশৃঙ্খল হয়ে পড়েছে যে আমরা তা থেকে চোখ ফেরাতে পারছি না। ফলে অর্থ সাধনা আমাদের জীবন সাধনাতে রূপান্তরিত হয়েছে। এই কারণে এই গণ্ডিতে আমরা বন্দী হয়ে গেছি। আমরা এখানে এসে করলাম কি? আমরা যেই উত্তরটাকে এই জায়গাতে দিলাম, এটাকে আমরা বইয়ের ভাষায় একটু বড় করে এক্সপ্লেইন করলাম। বইয়ের ভাষায়, নট আমার নিজের ভাষায়। আমি জ্ঞানমূলক এক লাইনে যেমন লিখি, তেমনি অনুধাবনমূলকে কি করি? প্রথমে এক লাইনে উত্তরটা দিই। তারপরে প্যারাতে যে বইয়ের ভাষায় এই উত্তরটাকে একটু বড় করে লিখি এবং টোটাল জিনিসটা আমি আধা পৃষ্ঠায় লিখি। পুরো সৃজনশীল লিখতে আমি ১৯ মিনিট সময় নিই। তুমি যদি সময় মতো শেষ করতে না পারো, তুমি জীবনে ভালো করতে পারবে না। তুমি বাংলা এ প্লাস মিস করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি। কিন্তু তুমি যদি শেষ করে আসতে পারো, ভেতরের ফরমেটটা মেইনটেইন করে সৃজনশীল ভেতরে লিখো, অনেক ভালো না লিখলেও মোটামুটি ভালো লিখো তুমি ইনশাআল্লাহ ক্লাস পাবা। আমি গ্যারান্টি দিতে পারবো তোমাকে। দেখো, আমরা করি কি প্রথম একটা দুইটা সৃজনশীল অনেক বেশি সুন্দর লিখতে যে এত সময় নিয়ে নেই, পরেরগুলোকে আমরা বিশ্রীভাবে লিখি। তো এতে আসলে লস কার হয়? আরে ভাই লস তো নিজেরই হয়। নিজেরই তো লস হয়।
অন্তত তোমার লিখে আসতে হবে, শেষ করাটা গুরুত্বপূর্ণ। তিনি খাতা দেখছেন যাতে আমি তাকে নম্বর দেওয়ার একটা সুযোগ দিই। উদ্দীপকের জাহিদ সাহেব তার স্ত্রীর প্রস্তাবে রাজি না হওয়ার কারণ শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। আচ্ছা, এটা কতটুকু আমরা লিখব? এটা আমরা লিখব ১ পৃষ্ঠা। যেহেতু এটা ৩ নম্বর, এটা আমরা লিখব ৩ প্যারায়। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বর্ণিত মনুষ্যত্ব বোধের প্রভাবে উদ্দীপকের জাহিদ সাহেব তার স্ত্রীর প্রস্তাবে রাজি হননি। ১ হয়ে গেল। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে প্রাবন্ধিক মানুষের অন্ন বস্ত্রের জন্য চিন্তা করাকে অহেতুক মনে করেননি, বরং তিনি প্রত্যাশা করেছেন মানুষের মন যেন শুধু অন্ন বস্ত্রের চিন্তাতেই আবদ্ধ না থাকে। দেখো, আমরা প্রথমে কি করি? প্রথমে আমি ১ লাইনে উত্তরটা দিয়ে দিই। এই যে কি বলেছেন, এই প্রশ্নটার উত্তর আমি ১ লাইনে দিয়ে দিলাম। এরপরে আমি এটাকেই বইয়ের ভাষায় একটু বড় করে লিখলাম। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে প্রাবন্ধিক মানুষের অন্ন বস্ত্রের জন্য চিন্তা করাকে অহেতুক মনে করেননি, বরং তিনি প্রত্যাশা করেছেন মানুষের মন যেন শুধু অন্ন বস্ত্রের চিন্তাতেই আবদ্ধ না থাকে। কারণ অন্ন বস্ত্রের প্রয়োজন ছাড়াও মানুষ হিসেবে নিজের চিন্তা, বুদ্ধি ও বিবেকের আত্মপ্রকাশ ঘটানো অনেক জরুরি। তাই লেখক মানুষের মনুষ্যত্ব উন্নয়নে সুশিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। আমি তোমাদের বারবার বলছি, তোমাদের অনেকের কাছে মনে হয় যে ভাইয়া আপনি এত সুন্দর বাংলাতে এখানে লিখেছেন, আমার বাংলার স্ট্যান্ডার্ড এত ভালো না। তুমি ভেতরে কাটাকাটি করো না, তোমার হাতে লেখা ভালো খারাপ কোনো প্রবলেম নাই। তুমি ভেতরে কাটাকাটি করো না, খাতাটা পরিষ্কার রাখো। ওই পরিষ্কার খাতার মধ্যে গুছিয়ে লেখো, ইনশাআল্লাহ তুমি ফুল নম্বর পাবে। ফুল নম্বর না পেলেও অন্তত 80% মার্কস পাবে। 80% মার্কস পেলেই তো এ প্লাস হয়ে গেল। ঠিক আছে? এত চিন্তার কিছু নাই। তুমি তোমার ভাষাতেই লিখো। আমার মতো এরকম লিখতে হবে না। এবারে আমরা থার্ড প্যারাতে যাব। আর থার্ড প্যারাটা হচ্ছে প্রয়োগমূলক প্যারা, যেখানে আমরা উদ্দীপকের সঙ্গে আমাদের যে মূল প্রবন্ধ সেটার একটা তুলনা করব। উদ্দীপকের জাহিদ সাহেব শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখকের মানসিকতাকে ধারণ করে আছেন। শুধু অন্নবস্ত্রের চিন্তায় তার চেতনা আচ্ছন্ন নয়, অর্থ সম্পদের প্রাচুর্যকে তিনি ধ্বংসের কারণ বলে মনে করেন। তাই তার স্ত্রী তাকে উপরিয়ায় কথা বললেও তিনি রাজি হন না। কেননা তার কাছে মনুষ্যত্ব বুদ্ধি সবচেয়ে বড় সম্পদ বলে প্রতীয়মান হয়েছে। এমন মানসিকতা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখকের মানসিকতার প্রতিফলন। আমরা পেয়ে গেলাম ১ যোগ ১ যোগ ১ সৃজনশীলতা নাম্বারই হবে আসে। ভেঙে আসে। ঠিক আছে? আমরা অনেকেই আছে সৃজনশীল কিছুই পারি না। এটার মূল দোষ টিচারদের। তারা ঠিকঠাক শেখাইতে পারেন নাই। তো আমাদের দেশে এত বছর হয়েছে সৃজনশীল এসেছে। এখন আমরা শিখছি একটা সৃজনশীল প্র্যাকটিস করাচ্ছি এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এতটুকু যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, ইনশাআল্লাহ এই শিক্ষা মনুষ্যত্ব চ্যাপ্টার থেকে এটাগুলোর ক্ষেত্রে আমি একই কথা বলব। আমি একটা করে সৃজনশীল প্র্যাকটিস করাবো। কনসেপ্ট গুলো কি থেকে প্রশ্ন আসে। আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি যদি এই ক্লাসটা করো, তোমার এই ক্লাস ইনশাআল্লাহ মিস কেউ করতে পারবে না। তুমি ক্লাসে লাস্ট পর্যন্ত থাকতে হবে। কনসিস্টেন্সি নিয়ে থাকতে হবে। তোমাদের যদি মনে হয় ভাইয়া অনেকক্ষণ তো আমরা পড়লাম, ব্রেক নেই, 10 মিনিট মুখে পানি দিয়ে আসি। আর যার ঘুম আসতেছে এক্ষণ দাঁড়ায় যাও। মুখে পানি দাও, পানি চাপা দাও, দাঁড়ায় যাও। কিন্তু ওই ক্লাসটা পরিবর্তন ঘনমূল লিখব ১.৫ পৃষ্ঠা। দেখো, আমরা করেছি কি যে আমরা নিজেদেরকে যখন আমরা অ্যানসার করি, আমরা অ্যানসার করার টাইমে আমরা উদ্দীপকে যা বলেছে এটা অনেক সময় ঠিকঠাক বুঝি না, আবার প্রবন্ধও ঠিকঠাক বুঝি না, বা দুইটার মাঝে রিলেশনশিপ বুঝি না। এজন্য ঘতে অনেক স্টুডেন্ট 0 পায়, অনেক স্টুডেন্ট ১ পায়। আমাদের বাংলায় A+ মিস যাবার আরেকটা কারণ থেকে উচ্চতর দক্ষতার প্রশ্নটা ভুল উত্তর করা। এখানে যেমন তোমাকে উক্তি বিশ্লেষণ করতে বলেছে। এমন অনেক রকম প্রশ্ন আছে যেখানে বলে যে এই মতের সপক্ষে তোমার যুক্তি দাও বা বিপক্ষে, বা তুমি কি সমর্থন করো কি সমর্থন করো না। এটা কি আংশিক ভাব প্রতিফলন করেছে নাকি পূর্ণ ভাব প্রতিফলন করেছে, এরকম। তো তখন তুমি আসলে কি উত্তর দাও এর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এখন তুমি ধরো এখানে আংশিক ভাব প্রতিফলন করেছে, তুমি বললা পূর্ণ ভাব প্রতিফলন করেছে। তাহলে তুমি পরবর্তীতে উত্তর যেটা লিখবা তুমি ভুল লিখবা। তোমাকে যদি ১ দেয় সেটা তো দয়া করে দিয়েছে। আমি যেটা ১ দিলাম না, 0 দিতাম। আমি কেন? যে কেউ 0 দিবে। 0 তুমি রিজার্ভ করো। তুমি এই জিনিসটা ভুল লিখছো। আমি তোমাকে বলছি যে তুমি বাংলাদেশ নিয়ে লেখো। তুমি লিখছো সৌদি আরব নিয়ে, তাহলে কেন হলো? তো তুমি তোমাকে মার্কস কিসের ভিত্তিতে মার্কস দিব? চলো। উদ্দীপকের আজিজ সাহেবের কেবল অন্ন বস্ত্রের সাধনাকে প্রাধান্য দেওয়ার মানসিকতার পরিবর্তনই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল উদ্দেশ্য। একটা সেকেন্ড ওয়েট। হ্যাঁ, এখানে মূল উদ্দেশ্য। প্রাধান্য দেওয়ার মানসিকতা হ্যাঁ, উদ্দীপকের আজিজ সাহেবের কেবল অন্ন বস্ত্রের সাধনাকে প্রাধান্য দেওয়ার মানসিকতার পরিবর্তনই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল উদ্দেশ্য। ১ নম্বর পেয়ে গেলাম। এখানে আরেকটা প্যারা হয়তো ভুলে চলে আসছে। তো এই শিক্ষা এখান থেকে আরেকটা প্যারা এটা এখানে হবে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে শিক্ষার দুটি দিকের কথা বলা হয়েছে, যার মধ্যে অপ্রয়োজনীয় দিককেই শ্রেষ্ঠ দিক বলা হয়েছে। কারণ শিক্ষার এই দিকটি মানুষকে মনুষ্যত্ব লোকের দিকে পরিচালিত করে। কারণ আজিজ সাহেবের মানসিকতা আমরা কি দেখেছি? তার ওয়াইফটাকে বলছে ঘুষ খেতে, কিন্তু তিনি ঘুষ খাচ্ছেন না। মনুষ্যত্বই মানুষের প্রকৃত উন্নতির ধারক। কারণ মনুষ্যত্বহীন হয়ে মানুষ জীবন ধারণ করলেও প্রকৃত সাফল্য পায় না। পেয়ে গেলাম ১। এবারে আসছি কি? এবারে আসছি আমার প্রয়োগমূলক অ্যানসারে। প্রয়োগমূলক অ্যানসারে কি হয়? প্রয়োগমূলকে আমি সরি প্রয়োগমূলক অ্যানসারে কি হয়? প্রয়োগমূলক অ্যানসারে আমার উদ্দীপকের সঙ্গে আমার যে মূল প্রবন্ধটা সেটা তুলনা করতে হয়। উদ্দীপকের আজিজ সাহেব তার জীবনে শিক্ষার প্রয়োজনীয় দিককেই বেশি গুরুত্ব দিয়েছেন। অন্য বস্তুর সমস্যা সমাধানের পাশাপাশি বিলাসী জীবনে মত্ত হয়ে শিক্ষার অপ্রয়োজনীয় দিককে গুরুত্বহীন মনে করেছেন। আচ্ছা, আমি সরি, আমি ভুলে হচ্ছে আজিজ সাহেবকে প্যাচ লাগিয়ে ফেলেছিলাম। আজিজ সাহেব হচ্ছে সেই ব্যক্তিটা যিনি হচ্ছেন এখানে ওই মানে ঘুষ খায় খারাপ লোকটা। ফলে তিনি মনুষ্যত্ববোধ বিবর্জিত হয়ে পড়েন। অর্থ সম্পদকে তিনি সুখের উৎস বলে মনে করেন। উদ্দীপকের আজিজ সাহেবের মানসিকতার পরিবর্তনে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের শিক্ষা সহায়ক ভূমিকা পালন করবে। আজিজ সাহেবকে কথা মনে রাখতে হবে যে শিক্ষার অপ্রয়োজনীয় দিক হলো শ্রেষ্ঠ দিক। তাই কেবল অর্থচিন্তার দিকে নিজেকে ধাবিত না করে মনুষ্যত্বের বিকাশ ঘটানো উচিত। কেননা মানব সত্তার বিকাশ ঘটলে অন্ন বস্ত্রের সমাধান হয়। তাছাড়া অর্থ সম্পদ মানুষকে কখনো সুখ দিতে পারে না। প্রাবন্ধিক তাই আলোচ্য প্রবন্ধে মনুষ্যত্ববোধকেই শ্রেষ্ঠ দিক বলে মনে করেছেন। এই দিকটি প্রবন্ধে উপজীব্য হয়ে উঠেছে বিধায় বলতে পারি। কিন্তু আমি ভাই আমি শব্দ পাই না, উপজীব্য হয়ে উঠেছে। বলতে এই দিকটি প্রবন্ধে মূলত আলোকপাত করা হয়েছে বলে বলতে পারি। উদ্দীপকের আজিজ সাহেবের মানসিকতার পরিবর্তনই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল উদ্দেশ্য। উক্তিটি যথার্থ। আমি আশা করি বুঝতে পেরেছো। সো এই ছিল আমাদের প্র্যাকটিস। এখানে আরেকটা দিচ্ছি। এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আমাকে দেখাতে হবে না। নিজেরা ফার্স্ট প্র্যাকটিস করো ১৯ মিনিট সময় ধরে, তারপরে তোমরা উত্তর দেখবা। এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি প্র্যাকটিস না করো তুমি জীবনে ক্লাস পাবা না। উদয় করে লাভ নাই, সময় নষ্ট। ঠিক আছে? আমি ডিরেক্টলি বলে দিই। অবজেক্টিভ কিছু আছে এগুলো নিজেরা দেখে নিও। কারণ অবজেক্টিভ দেখাতে গেলে সময় হবে না। তোমাদের কাছ থেকে এখন আমি প্রশ্ন চাই। শিক্ষা মনুষ্যত্ব নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? এরপর আমরা চলে যাচ্ছি প্রবাস বন্ধুতে। প্রবাস বন্ধুটা আমরা একটু দ্রুত আগাবো কারণ প্রবাস বন্ধু একটু কম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি ৪টা রিজন করেছি। তোমরা আমাকে বলো।